সেবার নামে কি সত্যিই দেশের সুরক্ষায় থাবা বসানো হচ্ছে? বিদেশ থেকে আসা কোটি কোটি টাকার ফান্ডিং এর আড়ালে কোন গোপন ব্লুপ্রিন্ট লুকিয়ে রয়েছে? এনজিও টাকা নাকি ধর্মান্তরা দেশবিরোধী আন্দোলনের ইন্ধন যোগাচ্ছে? আমেরিকার নেতাদের তীব্র আপত্তি সত্ত্বেও কেন কেন কেন্দ্রীয় সরকার আনতে বাধ্য হলো এফসিআরএ 2.0? ট্রাম্পের বিস্ফোরক স্বীকারোক্তি থেকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সফর, কেন ভারতের এই একটা আইন নিয়ে পুরো আমেরিকার এত মাথা ব্যথা? ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক, সামাজিক ও নীতি নির্ধারণী আলোচনায় ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট এফসিআরএ বা বিদেশি অনুদান নিয়ন্ত্রণ আইন দীর্ঘদিন ধরেই অত্যন্ত সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ। জরুরি অবস্থার প্রেক্ষাপটে 1976 সালে প্রথম এই আইন প্রণীত হয়, যার মূল উদ্দেশ্য ছিল জাতীয় স্বার্থ, প্রশাসনিক স্থায়িত্ব এবং সার্বভৌম কাঠামোর ওপর বিদেশি শক্তির প্রভাব প্রতিরোধ করা। পরবর্তী সময়ে 2010 সালে এবং পরবর্তী 2020 সাল সহ একাধিকবার এই আইনি কাঠামোতে পরিবর্তন ও সংশোধন আনা হয়েছে। আজ আমাদের আলোচনায় এফসিআরএ নিয়ে কি পরিবর্তন আসছে, কোন কোন দেশে এই রকমই আইন চলছে বা এর থেকে আরো স্ট্রিক্ট আইন চলছে, দেশের আইনে আপত্তি কোথায়, কার কোথায় আপত্তি, আর কেন্দ্র কেন বাধ্য হচ্ছে এই আইনটাকে আরো শক্ত করতে, সবটা নিয়ে আলোচনা করব। নমস্কার, আমি দিব্যেন্দু, ইন্টারজিও চ্যানেলে আপনাদের স্বাগত। ভারতে প্রায় 33 লাখ এনজিও রয়েছে। এর মধ্যে 14,450টি সংগঠনের এফসিআরএ রেজিস্ট্রেশন রয়েছে, অর্থাৎ নাগরিক সমাজের বিপুল সংখ্যক সংগঠন এই আইনের আওতার বাইরে। আর সারা দেশে স্কুলের সংখ্যা কত জানেন? 14 লাখের সামান্য কিছু বেশি। অর্থাৎ সারা দেশে স্কুলের থেকে বা বিদ্যালয়ের থেকে এনজিওর সংখ্যা দ্বিগুণ। সাম্প্রতিক সংশোধনীর মাধ্যমে ভারত সরকার এনজিও, স্বেচ্ছাসেবী সংস্থা এবং অলাভজনক প্রতিষ্ঠানের বিদেশি অনুদানের উপর নজরদারি, ব্যাংক অ্যাকাউন্ট নির্দিষ্ট করে দেওয়া এবং অর্থ ব্যবহারের ক্ষেত্রে কঠোর আইনি বাধ্যবাধকতা জারি করেছে। এই পদক্ষেপকে কেন্দ্র করে দেশীয় ও আন্তর্জাতিক মহলে ব্যাপক রাজনৈতিক ও সামাজিক বিতর্ক সৃষ্টি হয়েছে। সমালোচকদের একাংশ দাবি করতে থাকেন যে এই ধরনের আইনি কড়াকড়ি ভারতের স্বেচ্ছাসেবী সংস্থার উপর বৈষম্যমূলক চাপ সৃষ্টি করছে। তবে সরকারের মতে গণতান্ত্রিক প্রক্রিয়ার মূল চেতনা হলো জনকল্যাণ ও স্বচ্ছতা। যখন কোনো রাষ্ট্রীয় বা অরাষ্ট্রীয় সংস্থা বিদেশি উৎস থেকে আর্থিক মূলধন সংগ্রহ করে দেশের অভ্যন্তরে সামাজিক বা রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে, তখন সেই অর্থের উৎস, উদ্দেশ্য আর ফ্লো সম্পর্কে রাষ্ট্র ও সাধারণ জনগণের স্পষ্ট ধারণা থাকা একান্তই প্রয়োজন। আর এখানেই আসছে বিরোধী পক্ষের চাপ। এমনকি মিজোরাম সরকার এবং চার্চগুলিও কেন্দ্রের কাছে এফসিআরএ আইনের বিরুদ্ধে তাদের স্মারকলিপি জমা দিয়েছে। কিন্তু আইনে এমন কি প্রস্তাব রয়েছে যার কারণে সবার এত অসুবিধা হচ্ছে? এই অসুবিধাগুলোর কারণেই সরকারি দল এবং বিরোধী দল মুখোমুখি সম্মুখ সমরে দাঁড়িয়েছে। As long-standing partners in nation building through education, healthcare and humanitarian service, irrespective of caste and creed, on behalf of the Christian community, we, the Catholic Bishops' Conference of India, respectfully appeal to the Government of India to reconsider and roll back the FCRA Amendment Bill 2026. বিরোধী দলের অভিযোগ হলো সরকার এরকমটা করে সংখ্যালঘুদের নিশানা করার চেষ্টা করছে। সংখ্যালঘুদের নামে ভারতের ভেতরে যে খ্রিস্টান এবং মুসলিম সমাজ রয়েছে, তারা যদি বিদেশ থেকে ফান্ডিং পায় আর তার যদি মানবিক উত্থান, সেবা বা চ্যারিটির নামে হয়, তবে তাতে ভুল কি আছে, অন্যায় বা কি আছে? নাকি এই টাকার একটা বড় অংশ অন্য কোনো কাজে লাগানো হয়, আর যেখানে সরকারের ভীষণভাবে আপত্তি আছে। এটা নিয়েও আসছি যে এই টাকাটা কোথায় নিয়ে যাচ্ছে আর কেন যাচ্ছে। বর্তমান বিশ্ব রাজনীতিতে আর্থিক অপরাধ, বেআইনি অর্থ পাচার এবং টেরর ফান্ডিং প্রতিরোধে আন্তর্জাতিক সংস্থা FATF বিশ্ব জুড়ে রাষ্ট্রগুলোর ওপর কড়া নির্দেশিকা জারি করেছে। এনজিও খাতকে আন্তর্জাতিক আর্থিক অপরাধীরা প্রায়শই দুর্বল কাঠামোর কারণে সুযোগ হিসেবে ব্যবহার করে। ভারত এফসিআরএ আইনের অধীনে ব্যাংক নির্দিষ্ট করে দিয়েছে, অর্থাৎ সমস্ত অনুদানের গতিপথ যেন একটি স্বচ্ছ ও নজরদারি যোগ্য ব্যবস্থার মাধ্যমে পরিচালিত হয়। যেমন সমস্ত অ্যাকাউন্ট SBI এর নিউ দিল্লি হেড অফিসেই খুলতে হবে।
দেশের সরকার, বিদেশি প্রতিষ্ঠান বা কোম্পানি, বিভিন্ন আন্তর্জাতিক ট্রাস্ট সংস্থা কিংবা বিদেশে বসবাসকারী কোনো ব্যক্তি যখন অর্থ, পণ্য বা সিকিউরিটি হিসাবে সাহায্য প্রদান করে, তখন তাকে আমরা বলবো বিদেশি অনুদান। কারা এই বিদেশি অনুদান গ্রহণ করতে পারে? ভারত সরকারের নিয়ম মেনে বেশ কিছু নির্দিষ্ট প্রতিষ্ঠান বা সংস্থা বিদেশি অনুদান গ্রহণ করতে পারে। নাম্বার 1, নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন বা এনজিও এবং নিবন্ধিত ট্রাস্ট। নাম্বার 2, সেকশন 8 এর অধীনস্থ কোম্পানি বা সংস্থা। নাম্বার 3, ধর্মীয় বা চ্যারিটেবল প্রতিষ্ঠান। নাম্বার 4, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। নাম্বার 5, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সমূহ। এই বিদেশি অনুদান পাওয়ার আগে ভারত সরকারের কাছে এফসিআর এর অধীনে রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক। এই রেজিস্ট্রেশনের মেয়াদ থাকে 5 বছর। 5 বছর পর এর আপডেট বা রিনিউ করাতে হয়। স্বচ্ছতা বজায় রাখতে সমস্ত অনুদান প্রাপক সংস্থাকে নতুন দিল্লির নির্ধারিত স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার শাখায় একটি বিশেষ অ্যাকাউন্ট খোলার বাধ্যতামূলক করা হয়েছে। এখন প্রশ্ন, কারা কোনোভাবেই কোনো বিদেশি অনুদান নিতে পারবে না? দেশের আভ্যন্তরীণ রাজনীতি ও স্বতন্ত্রতা বজায় রাখতে বেশ কিছু পদের ব্যক্তিদের জন্য বিদেশি অনুদান গ্রহণ সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে। নাম্বার 1, কোনো সাংসদ ও বিধায়ক। নাম্বার 2, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী কোনো প্রার্থী ও রাজনৈতিক দল। নাম্বার 3, বিচারক, সরকারি কর্মচারী এবং নির্বাচন কমিশনার। নাম্বার 4, কোনো সংবাদপত্র, সংবাদ চ্যানেল বা কারেন্ট অ্যাফেয়ার্স পরিবেশনকারী মাধ্যমের মালিক ও সম্পাদকগণ। কারণ বিদেশি ফান্ডের মাধ্যমে দেশের রাজনৈতিক বা সামাজিক পরিবেশ প্রভাবিত করার আশঙ্কা রোধ করার চেষ্টা করছে সরকার। 1976 সালে প্রথম এই সম্পর্কিত আইন আনা হয়েছিল। তারপর প্রায় 50 বছর পর 2026 সালে এই আইনে কিছু যুগান্তকারী ও কড়া নিয়ম যুক্ত করা হচ্ছে। নতুন ফ্রেমওয়ার্কের মূল দুটি বিষয় হলো, নাম্বার 1, সম্পত্তি বাজেয়াপ্তকরণ ও হস্তান্তর। যদি কোনো সংস্থা 5 বছর অন্তর অন্তর নিজেদের রেজিস্ট্রেশন রিনিউ না করায় কিংবা অনুদানের হিসাব জমা না দেয়, তবে সেই অনুদানের অর্থে নির্মিত সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি, যেমন হাসপাতাল, স্কুল বা যে কোনো রকম সামাজিক প্রতিষ্ঠান সরকার গঠন করা ডেজিগনেটেড অথরিটির অধীনে চলে যাবে। তবে সংস্থাটি পরবর্তীকালে সঠিক হিসাব দিয়ে রেজিস্ট্রেশন রিনিউ করে নিলে সেই সম্পত্তির অধিকার পুনরায় ফেরত পাওয়ার বিধানও রাখা হয়েছে। তবে সেই ফেরত পাওয়াটা মোটেই খুব সহজ হবে না। নাম্বার 2, বিদেশি নাগরিকদের পরিচালনায় নিষেধাজ্ঞা। দেশে পরিচালিত কোনো এনজিও বা সংস্থায় বিদেশি অনুদানের অর্থ ব্যবস্থাপনা বা হ্যান্ডেল করার দায়িত্বে কোনো বিদেশি নাগরিক যুক্ত থাকতে পারবেন না। অর্থাৎ সহজ কথায় এই কাজে বিদেশি নাগরিকদের নিয়োগ বা চাকরি দেওয়া যাবে না। বিদেশি ফান্ডিং যাতে পুরোপুরি স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং জাতীয় স্বার্থের অনুকূল হয়, সেই জন্যই এই বিষয়গুলি দেখা হচ্ছে। 2022 সালের একটি গুরুত্বপূর্ণ রায়ে ভারতের সুপ্রিম কোর্ট এই সিদ্ধান্ত নিয়েছে যে বিদেশি অনুদান গ্রহণ কোনো মৌলিক অধিকার নয়, বরং এটি একটি নিয়ন্ত্রিত কার্যকলাপ যা জাতীয় সার্বভৌমত্ব রক্ষার জন্য সীমাবদ্ধ করা যেতে পারে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এফসিআর এর পোর্টালের তথ্য অনুযায়ী বর্তমানে এফসিআর এর অধীনে প্রায় 15,000 সংস্থা রেজিস্টার্ড রয়েছে, যেখানে প্রায় 22,000 সংস্থার রেজিস্ট্রেশন বাতিল করে দেওয়া হয়েছে এবং আরও 15,000 সংস্থার রেজিস্ট্রেশন এক্সপায়ার্ড বলে দেখানো হয়েছে। যেসব এনজিওর এফসিআর রেজিস্ট্রেশন বাতিল করা হয়েছে বা রিনিউ করা হয়নি, তাদের এফসিআর তহবিল মনোনীত কর্তৃপক্ষ দ্বারা স্থানান্তর করা যেতে পারে, বা এফসিআর তাদের জমি, বাড়ি ইত্যাদি বিক্রি করে প্রাপ্ত অর্থ ভারতের একত্রিত তহবিলে স্থানান্তর করতে পারে। ভারতের একত্রিত তহবিল হলো ভারত সরকারি আয় ও ব্যয়ের জন্য একটি প্রাথমিক হিসাব। বিলটিতে বিশেষভাবে প্রস্তাব করা হয়েছে যে মনোনীত কর্তৃপক্ষকে বিদেশি অনুদান এবং সম্পদ জনকল্যাণমূলক উদ্দেশ্যে প্রয়োগ করবে এবং উক্ত সম্পদসমূহ কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকারের কোন নির্দিষ্ট বিভাগ বা সংস্থা অথবা কোনো স্থানীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করবে, অথবা বিক্রয় করে তার উপযুক্ত প্রক্রিয়ার মাধ্যমে সেই টাকা ভারত সরকারের অ্যাকাউন্টে জমা করতে হবে।
আমাদের দেশে ফরেন কন্ট্রিবিউশনের নামে আগেও কিছু এনজিওর ওপর পদক্ষেপ করা হয়েছে। যেমন 2011 সালে কুড়ানকুলাম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বিরোধের সময় দেখতে পাবেন যে সরকার বেশ কিছু বিদেশি ফান্ড পাওয়া সংস্থার বিরুদ্ধে এই কারণে তদন্ত করেছিল যে আপনারা আমাদের দেশে বিদেশি ফান্ড নিয়ে রিঅ্যাক্টরের বিরোধিতা করছেন। তেমনি তেজপুর পারমাণবিক প্রকল্পের বিরোধিতার সময় গ্রিনপিস নামে একটি এনজিওর ওপর আইবির কাছে ইনপুট এসেছিল যে এরা ভারতের ভিতর একাধিক প্রজেক্টের বিরোধিতা করার জন্য ফান্ডিং পেয়েছে। আইবির একাধিক রিপোর্টেও এই কথা সামনে এসছে যে এখানে ফরেন ফান্ডিং পাওয়া যায়। 2014 সালের আইবি রিপোর্ট রয়েছে যেসব এনজিওগুলো ফরেন ফান্ডিং পাচ্ছে তারাই এই ধরনের বিরোধিতা করছে। যেমন 2015 সালে গ্রিনপিস ইন্ডিয়া অর্গানাইজেশন, ফোর্ড ফাউন্ডেশন। 2015 সালে এরকম 42,000 এনজিও যার ওপর বিদেশি অর্থের অপব্যবহারের আশঙ্কা প্রকাশ করা হয়েছিল। 2015-16 সালে প্রায় 8,800 এনজিও, 2016 সালের লয়ার্স কালেকটিভ, 2016 সালের সাবরাং ট্রাস্ট যা তিস্তা সেতালবাদের বিখ্যাত ট্রাস্ট এবং যা 2016 সালের এফসিএ রেজিস্ট্রেশন থেকে বাতিল করা হয়েছে। 2017 সালে কম্পেনসেশন ইন্টারন্যাশনাল, এমন একাধিক অর্গানাইজেশন বছরের পর বছর ধরে এই ধরনের কাজ করে এসেছে এবং এদের মধ্যে ম্যাক্সিমামের এফসিআর এর লাইসেন্স বাতিল হয়ে গেছে। 2018 থেকে 20 মধ্যে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, 2021 সালে অক্সফ্যাম, এরা সেই সমস্ত অর্গানাইজেশন যারা দেশে বসে বিদেশের ফান্ড পাচ্ছিল আর সেই ফান্ডগুলোকে সরকার সন্দেহজনক মনে করছিল আপনারা এই ফান্ড আমাদের দেশে ব্যবহার নয় অপব্যবহার করছেন। যাই হোক, সরকার কিন্তু আমাদের এফসিআর এর আওতায় দেশের সমস্ত এনজিওকে জড়িয়ে নিচ্ছে। এই পরিণতি কি হলো? এর পরিণতি হলো আমাদের দেশে যে বিদেশি ফান্ডগুলো আসছে যার কিছু হয়তো অপব্যবহার হচ্ছিল, কিন্তু যেগুলো সঠিক উপায়ে ব্যবহার হচ্ছিল সেই সবই এই স্ক্যানারে চলে এলো। আর সঠিক উপায়ে যে ফান্ড দেশের সাহায্যের জন্য আসছিল সেগুলোর উপর কোথাও না কোথাও লাগাম লেগে গেল। এই কারণেই এর উপর খুব বিরোধিতা হতে শুরু করে। এই আলোচনাটি তখনই বেশি হাইলাইট হয়েছিল যখন মার্কো রুবিও 2 মাস আগে ভারত সফরে এসেছিলেন। তখন দিল্লির আগে মাদার টেরিজা চ্যারিটি ট্রাস্টের মিশনারিদের সঙ্গে দেখা করতে তিনি কলকাতায় পৌঁছেছিলেন। অর্থাৎ দিল্লির আগে উনি মিশনারিদের সাথে দেখা করতে এসেছিলেন। কেন এসেছিলেন? তথ্য এলো 2021 সাল থেকে মিশনারিজ অফ চ্যারিটির যে এফসিআর এর রেজিস্ট্রেশন ছিল তার রিনিউ করেনি। বেটার ট্রুথে তাদের এফসিআর এর লাইসেন্সই বাতিল হয়ে গেছে। কেন রিনিউ করেনি? 2022 সালের সামনে এলো যে 5,000 এমন এনজিও রয়েছে যার মধ্যে মাদার টেরেজা মিশনারির নাম রয়েছে যাদের এফসিআর এর লাইসেন্স রিনিউ করেনি না, তাদের এফসিআর লাইসেন্স বাতিল হয়ে গেছে। তাই রুবিও এটা দেখাতে এলো যে এই খ্রিশ্চান মিশনারিদের উপর আমাদের পূর্ণ সমর্থন রয়েছে, এদের তোমরা খেয়াল রেখো। আর একটা কথা বলি, কিছুদিন আগে ট্রাম্পকে বলতে শোনা গেছিল যে আমরা ভারতকে টাকা কেন দিই। কোন টাকার কথা বলছিলেন? আমেরিকা ইউএস এইড নামে একটি ফান্ড তৈরি করেছিল যা ভারত, বাংলাদেশ, নেপালের মতো দেশগুলোকে টাকা দেওয়া হতো। উনি বলেছিলেন যে ভারতে ভোটিং রিফর্মের নামে আমরা এত টাকা কেন খরচ করি। এটি দেশের ভেতরে বড় শিরোনাম হয়ে উঠেছিল যে ট্রাম্প নিজে বলছেন যে ভোটিং রিফর্মের নামে ভারতে টাকা দেওয়া হচ্ছে। সরকারকে দেওয়া হচ্ছে না, কিন্তু তবে কাকে দেওয়া হচ্ছে? আপনার নিশ্চয়ই মনে আছে যে শেখ হাসিনাকে যখন বাংলাদেশ থেকে বের করে দেওয়া হয়েছিল তখন উনি বারবার ডোনাল্ড লুর উপর অভিযোগ তুলেছিলেন। উনি বলেছিলেন যে বাংলাদেশে যে ছাত্র বিক্ষোভ হয়েছিল তা পুরোপুরি মার্কিন ফান্ডেড ছিল। এফসিআর সংশোধন নিয়ে আন্তর্জাতিক বিতর্ক ও কূটনৈতিক আলোচনার প্রেক্ষিতে আমেরিকায় ভারতের রাষ্ট্রদূত বিনয় মোহন কোয়াত্রা সরকারের দৃষ্টিভঙ্গি অত্যন্ত স্পষ্ট ও জোরালো ভাষায় বিশ্বমঞ্চে উপস্থাপন করেছে। কোয়াত্রার স্পষ্ট বার্তা হলো ভারত কখনোই বিদেশি উন্নয়ন প্রবাহ সম্পূর্ণরূপে বন্ধ করতে চায় না বা কোনো স্বেচ্ছাসেবী সংগঠনের সঠিক জনকল্যাণমূলক কাজে বাধা সৃষ্টি করতে চায় না। প্রস্তাবিত কার্যকর পরিবর্তনের মূল উদ্দেশ্য হলো অনুদানের অর্থ প্রবাহে 100% স্বচ্ছতা এবং অ্যাকাউন্টেবিলিটি নিশ্চিত করা। ভারতের সার্বভৌমত্ব, গণতান্ত্রিক প্রক্রিয়া এবং অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে এই ধরনের আইনি তদারকি অত্যন্ত প্রয়োজনীয়। তিনি আরও যুক্তি দেন যে বিশ্বের কোনো সার্বভৌম রাষ্ট্রই তার সীমানার ভেতরে অনিয়ন্ত্রিত বা অস্পষ্ট উৎস থেকে আসা বিপুল অঙ্কের বৈদেশিক অর্থের অবাধ চলাচলের অনুমতি দিতেই পারে না।
এফসিআর এর কারণে এনজিও এবং দাতব্য সংস্থাগুলির কাজ বাধাপ্রাপ্ত হচ্ছে, এই অভিযোগও খারিজ করেছেন কোয়াত্রা। তার দেওয়া তথ্য অনুযায়ী ভারতে বিদেশি অনুদানের পরিমাণ প্রচুর বেড়েছে। 2010-11 অর্থবর্ষে নথিভুক্ত সংগঠনগুলির পাওয়া বিদেশি অনুদানের পরিমাণ ছিল প্রায় 1.2 মার্কিন ডলার। 2024-25 অর্থবর্ষে তা বেড়ে হয়েছে 2.67 বিলিয়ন ডলার। ভারতে এফসিআর এর পদক্ষেপকে বিশ্বের অন্যান্য উন্নত ও গণতান্ত্রিক রাষ্ট্রের আইনি কাঠামোর সাথে তুলনা করে কোয়াত্রা বলেন যে উন্নত ওয়েস্টার্ন ওয়ার্ল্ড বহু দশক আগে থেকেই এর চেয়েও কঠোর আইন প্রণয়ন করেছে এবং বর্তমানে সেই আইনগুলোকে আরও শক্তিশালী করছে এই দেশগুলি। ভারতের ক্ষেত্রে একা বা ব্যতিক্রমী হিসেবে চিহ্নিত করা কখনোই সেটা বাস্তবসম্মত নয়। সারা বিশ্বে কয়েকটি দেশেই এফসিআর আইন কতটা কঠিনভাবে চালু আছে সেটা আপনাদেরকে বলছি, শুনুন। নাম্বার 1, আমেরিকায় 1938 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঠিক আগে চালু হয় ফরেন এজেন্ট রেজিস্ট্রেশন অ্যাক্ট বা এফএআরএ। এই আইনের মূল উদ্দেশ্য ছিল আমেরিকার রাজনৈতিক ও জনমত গঠনে বিদেশি প্রচার ও তার স্বচ্ছতা নিশ্চিত করা। এফএআর এর অধীনে কোনো ব্যক্তি বা সংস্থা যদি কোনো বিদেশি সরকার বা রাজনৈতিক সত্তার সুবিধার্থে মার্কিন যুক্তরাষ্ট্রে কাজ করে তবে তাকে বাধ্যতামূলকভাবে ফরেন এজেন্ট হিসেবে নাম রেজিস্ট্রেশন করতে হয় এবং তাদের সমস্ত আর্থিক লেনদেন জনসম্মুখে প্রকাশ করতে হবে। পরবর্তীকালে 2010 সালে মার্কিন যুক্তরাষ্ট্র চালু করেন ফরেন অ্যাকাউন্ট ট্যাক্স কমপ্লায়েন্স অ্যাক্ট বা এফএটিসিএ। এটি বিশ্বজুড়ে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর উপর চাপ সৃষ্টি করে যেন তারা মার্কিন নাগরিকদের বিদেশি অ্যাকাউন্টের বিবরণ মার্কিন অভ্যন্তরীণ রাজস্ব পরিষেবা বা আইআরএস এর কাছে হস্তান্তর করে। নাম্বার 2, অস্ট্রেলিয়া 2018 সালে তাদের ফরেন ইনফ্লুয়েন্স ট্রান্সপারেন্সি স্কিম অ্যাক্ট পাশ করে। কোনো বিদেশি সরকার বা তাদের সহযোগী প্রতিষ্ঠানের গোপন বা প্রত্যক্ষ প্রভাব প্রতিরোধে এই আইন তৈরি করা হয়। অস্ট্রেলিয়ায় এই আইনে বলা হয়েছে যে কোনো ব্যক্তি বা সংস্থা যদি কোনো বিদেশি সত্তার পক্ষে লবিং, রাজনৈতিক প্রচারণা বা যোগাযোগের সাথে যুক্ত থাকে তবে তাকে প্রকাশ্যে নিজের নাম ও কাজের আর্থিক বিবরণ তালিকাভুক্ত করতে হবে। নাম্বার 3, কানাডায় আন্তর্জাতিক শক্তির রাজনৈতিক হস্তক্ষেপ ও গুপ্তচর বৃদ্ধির মাত্রা বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে 2024 সালে তৈরি করা হয় ফরেন ইন্টারফারেন্স কাউন্টার মেজার্স অ্যাক্ট। কানাডার নির্বাচনে ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানে বিদেশি অনুদান ও প্রভাব ঠেকানোর জন্যই এই আইনি কাঠামোর নিয়ে আসা হয়েছে। নাম্বার 4, যুক্তরাজ্য বা ব্রিটেনে তাদের নতুন জাতীয় নিরাপত্তা আইনের অধীনে ফরেন ইনফ্লুয়েন্স রেজিস্ট্রেশন স্কিম বা এফআইআরএস প্রবর্তন করা হয়েছে, যা 2025 সালের জুলাই মাস থেকে সম্পূর্ণরূপে কার্যকর হয়েছে। এই ব্যবস্থার অধীনে যুক্তরাজ্যে কর্মরত যে কোনো বিদেশি রাজনৈতিক শক্তি বা নির্দিষ্ট বিদেশি প্রতিষ্ঠানের হয়ে প্রতিনিধিত্বকারী সংস্থাকে দৃষ্টিভুক্ত হতে হয়, নাহলে কঠোর আইনি শাস্তি ও জেল জরিমানার বিধান রাখা হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন বর্তমানে তাদের ডিফেন্স অফ ডেমোক্রেসি প্যাকেজের অংশ হিসেবে ইউরোপীয় অঞ্চলের জন্য একই ধরনের স্বচ্ছতা আইন প্রণয়নের পথে দ্রুত অগ্রসর হচ্ছে। ইউরোপীয় লক্ষ্যই হলো তৃতীয় কোনো দেশ বা সংস্থা থেকে ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রগুলোতে যে কোনো এনজিও বা পলিসি থিঙ্ক ট্যাঙ্কগুলোর তাদের স্কিমগুলো বা অর্থ আসার উৎসগুলো প্রকাশ করা বাধ্যতামূলক থাকবে। আর যদি এরকম আইন ভারতে আনা হয় তখনই যত সমস্যার সূত্রপাত হয়। পরিশেষে বলা যায় যে ভারতে এফসিআর সংশোধনকে কেন্দ্র করে দেশীয় রাজনীতিতে যে তর্ক বিতর্কই উঠুক না কেন, আন্তর্জাতিক নিরাপত্তা ব্যবস্থা ও বিশ্ব রাজনীতির আলোকেই কেন্দ্রের অবস্থান নির্ধারিত হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের এফএআরএ ও এফটিসিএ থেকে শুরু করে 2018 সালে অস্ট্রেলিয়া, 24-এ কানাডা, 25-এ ইউকে, ইউরোপীয় ইউনিয়নের প্রস্তাবিত আইনগুলোর পথ ধরেই ভারতের এই পদক্ষেপ। প্রস্তাবিত ও কার্যকর হওয়া এই চূড়ান্ত নীতিগুলোর একমাত্র মূল লক্ষ্য বিদেশি অর্থের অবাধ ও অস্পষ্ট আগমন বন্ধ করা নয়, বরং ভারতের সার্বভৌম ও জাতীয় স্বার্থের সুরক্ষায় আর্থিক প্রবাহের পূর্ণ স্বচ্ছতা ও রাষ্ট্রীয় জবাব সুনিশ্চিত করা। ভারত চায় দেশটা যাতে ভালো চলুক, সবার সঙ্গে ভালো সম্পর্ক থাক, সবাই যেন ভালো থাকে আর সবাইকে যেন ভালো রাখা যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।